মেঘলা, তোর বোনের চুলটা সুন্দর করে খোঁপা করে বেঁধে দে, তাড়াতাড়ি পাত্রপক্ষ আসবে, সময় হয়ে গেল, এখনো রান্নাঘরে অনেক কাজ, তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি সব করে দিচ্ছি। মেঘলা শোন, তোর বোনকে দেখতে এলে তোর রান্নাঘর থেকে বেরোনোর দরকার নেই। পাত্রপক্ষ যদি তোকে দেখে বিয়েটা ভেঙে দেয়, বুঝতেই তো পারছিস মা, বোনটা তো তোরই বল। হ্যাঁ দিদি, আজ আর বেরোস না তো, তোর ওই কালো রং দেখে আবার পাত্রপক্ষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে যেন না চলে যায়, এটা তুই মাথায় রেখে যা করবি তাই করিস। মা আর বোনের মুখ থেকে এমন কথা শুনে মেঘলার খুব কষ্ট হয়, তবুও সে তাদের কথা শুনে নেয়। পাত্রপক্ষ আসে, জ্যোতিকে তাদের পছন্দ হয়ে যায়। দেখলে তো মা, আমার রূপের জাদু, একবার দেখতেই আমাকে পাত্রপক্ষের পছন্দ হয়ে গেল, সব কিছুই আমার রূপের কামাল। এইবার তোর দিদির একটা ভালো পরিবার দেখে বিয়ে দিতে পারলে আমি একটু শান্তি পাই রে মা। মা, যা বলছো না একটু ভেবে চিনতে বলো। দিদিকে এর আগে 10 জন এসে দেখে গেছে, কারোর পছন্দ হয়নি। আমি তো ওকে কতবার বলেছিলাম, দিদি একটু মেকআপ করে বস, একটু মেকআপ করে বসলে ওকে ওর পাত্রপক্ষের পছন্দ হয়ে যায়, তা আমার কথা তো শুনলই না। মেঘলা সব শুনে ঘরে এসে বলে, আমাকে ভগবান যেভাবে বানিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট। যার আমাকে পছন্দ হবে সে আমাকে বাহ্যিক রূপ দেখে নয়, আমার মন দেখে পছন্দ করবে। দেখ মা, তুই একা তোর গায়ের রং নিয়ে সন্তুষ্ট হলে তো হবে না, সবাইকে সন্তুষ্ট হতে হবে। মেঘলা এই কথা শুনে খুবই কষ্ট পায়। কিরে মেঘলা, তাড়াতাড়ি কর মা, দেখ গায়ে হলুদের গাড়ি চলে এলো, ওনাদের ভেতরে নিয়ে যা, আপ্যায়ন কর, যা যা তাড়াতাড়ি কর মা, যা একটু সামলা মা, বুঝতেই তো পারছিস সব, যা একটু যা। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না মা, আমি এক্ষুনি দেখছি, তোমাকে একদম চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি, আমি সব সামলে নেব। এসো এসো মালতীদি, কতদিন পর এলে, সেই তো মেঘলা আর জ্যোতির অন্নপ্রাশনে এসেছিলে, কি ভাগ্যিস জ্যোতির বিয়েটা লাগলো, তাই তো এলে। হ্যাঁ রে, তোর মেয়ের বিয়ে লাগলো বলেই এলাম। তা তোর বড় মেয়ে মেঘলার, ওর কিছু ব্যবস্থা হলো? না গো মালতীদি, মেয়েটাকে যেই দেখে যায় তারই পছন্দ হয় না, আমি কি করব বলো, ওর গায়ের রংটা যদি ওরকম হয় তা আমার কি করার আছে বলো মালতীদি। হ্যাঁ, আর কি করবি, ওই কালো মেয়ে এখন যতদিন তোর কপালে আছে, তোর কপালে একটা বোঝা হয়ে থাকবে। আমাদের জ্যোতির তো তুলনাই হয় না, যেমন দেখতে সুন্দর তেমন লম্বা চুল, কত বড় ঘরে বিয়ে হচ্ছে বল। জ্যোতির অনেক বড় ঘরেই বিয়ে হচ্ছে, ছেলেও ভালো কাজ করে, দেখবে না আজকে তো আসবে, দেখতে পাবে। হ্যাঁ তা তো শুনেছি, ছেলে ভালো কাজ করে, মেয়েটা সুখী হলেই ভালো রে, আর চিন্তা করিস না তুই, জ্যোতির যা রূপ তাতেই তো সবাই মুগ্ধ। সবই তোমাদের আশীর্বাদ গো মালতীদি, না হলে মেয়েটার এত সুন্দর কপাল হয়, আমার মেঘলাটার যে কী হবে কী জানি, মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে না দিতে পারলে আমার শান্তি হবে না গো। এই দিদি, দিদি আমাকে কেমন লাগছে বল, কি সুন্দর লাগছে না আমাকে কনে সেজে। হ্যাঁ রে আমার মিষ্টি বোন, তোকে খুব সুন্দর লাগছে, আমার বোনটা কত বড় হয়ে গেল, আজ আমার বোনটার বিয়ে হয়ে যাবে। আয় দিদি আয়, তোকে একটু মেকআপ করে দিই, আজকের দিনে অন্তত তোকে একটু দেখতে সুন্দর লাগুক। এই বোন, না না, আমার ওসবের দরকার নেই, আমি যেমন আছি তাই ঠিক আছে, ওইসব করতে হয় না, তুই করিস না তো, করিস না। জ্যোতির বিয়ে সুসম্পন্ন হলো, সবাই হাততালি দিল।
একদিন মেঘলার মা মেঘলাকে বলেন, তোর চোখে দেখি সবসময় কিছু করার একটা তীব্র যেন চেষ্টা লেগেই থাকে। মেঘলা বলে, হ্যাঁ মা, ওটাই ওটাই আমার কিছু করার একটা স্বপ্ন মা। এমন সময় পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। চিঠি খুলে মেঘলা দেখল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মেঘলার চাকরির অফার লেটার। মা আনন্দে কেঁদে ফেললেন। তার মা মেঘলাকে বললেন, ভগবান তোকে রূপ দেয়নি রে মা, কিন্তু গুণে একেবারে ভরিয়ে দিয়েছে। মেঘলা তার মাকে বলে, কালো বলে কেউ ছোট হয় না মা, আমি সেটাই প্রমাণ করব। অন্যদিকে কলকাতা শহরে পা দেওয়া মাত্রই মেঘলা মনস্থির করে, আমি এখানে এসেছি ঠিকই অফার লেটার পেয়ে, কিন্তু আমি যেখানে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে পারবো, আমি সেখানেই কাজ করব। তাই সে একটি এনজিওতে যোগ দেয়। 3 মাসের মধ্যেই সে শহরের বিভিন্ন বস্তিতে গিয়ে মেয়েদের শিক্ষাদান, স্বাস্থ্য সচেতনতা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সবাইকে বোঝাতে থাকে। তোমার চেহারার কথা কেউ প্রথমে আলোচনা করে না মেঘলা, সবাই তোমার কাজ দেখে। ধন্যবাদ স্যার, আমি আজীবনকাল চেয়েছি মানুষ আমায় রূপে নয় গুণে চিনুক। এদিকে জ্যোতির শ্বশুরবাড়িতে জ্যোতির যেন নিজেকে কেমন ঘর সাজানোর পুতুল বলে মনে হয়। তার স্বামী অরুণ তাকে মাঝে মাঝে সামাজিক অনুষ্ঠানে নিয়ে যায় শুধু তার সৌন্দর্যের জন্য। জ্যোতিকে একাকিত্ব ঘিরে ফেলে। একদিন জ্যোতির স্বামী অরুণ বলে, তুমি কি পারো না আধুনিক হতে? তুমি কি পারো না পার্টিতে গিয়ে কথা বলতে, প্রাণবন্ত হতে? জ্যোতি রেগে গিয়ে বলে, তুমি কি একবার জিজ্ঞাসা করেছো আমি কেমন আছি? অরুণ চুপ করে যায়। জ্যোতির তার মায়ের জন্য বড় মন খারাপ করতে থাকে। সে মায়ের বাড়ি যায়। সেখানে মেঘলাও এনজিওর প্রজেক্ট নিয়ে এসেছে। দুজন বোন মুখোমুখি হয়। বোন, তোকে এমন দেখাচ্ছে কেন রে? দিদি, আমি ভুল ছিলাম রে, গায়ের রং সব নয়। আমার শ্বশুরবাড়িতে আমি কিছু পারি না বলে শাশুড়ি মা আমার কথা শোনায়। আর আমার স্বামী অরুণ, ও তো সব জায়গায় আমাকে দেখানোর জন্য শুধু নিয়ে যায়, একবারও খোঁজও নেয় না আমি কেমন আছি, কি করছি না করছি। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত, কখনো অফিসের কাজে বাইরে চলে যায়, আর শাশুড়ি মা আমায় কথা শোনায়। আমি আমার এত রূপ নিয়েও ভালো নেই রে দিদি, আমি একদম ভালো নেই। বোন, তুই এইভাবে ভেঙে পড়িস না বোন, নিজেকে সামলা। এখনও তোর অনেক পথ চলা বাকি। নিজেকে প্রমাণ করে দেখা, সবার সামনেই তুলে ধর নিজেকে। এবার নিজের গুণ দিয়ে নিজেকে বিচার করতে শেখ বোন, দেখবি সব সুন্দর হবে। তুই একদম চিন্তা করিস না, তোর দিদি আছে তোর পাশে। আমি সব সময় তোর দায়িত্ব নিয়েছিলাম আর নেব, তুই একদম ভাবিস না বোন, কিচ্ছু হবে না। আমার জীবন ছিল অন্ধকারে ঢাকা, কারণ আমি কালো, কিন্তু আমি বুঝেছি প্রকৃত আলো মানুষের ভিতরে, রূপ নয়। মানুষকে তার গুণ দিয়ে বিচার করতে হয়, এবং রূপ তো ক্ষণস্থায়ী মাত্র, কিন্তু গুণ দিয়ে একটা মানুষকে বিচার করলে বোঝা যায় তার মধ্যে কতটা লুকোনো প্রতিভা আছে। জ্যোতিও এখন মেঘলার সাথে এনজিওতে কাজ করে। সে এখন ঘুরে দাঁড়িয়েছে। তার স্বামী অরুণও তাকে বোঝে। মেঘলা আর বিয়ে করেনি, সে এনজিওতে মানুষের সেবা করে শুধু। এই গল্প কেবল 2 বোনের নয়, এটা প্রতিটা ঘরের মেয়ের গল্প, যারা গায়ের রং, উচ্চতা বা সৌন্দর্যের মানদণ্ড দিয়ে এখনও সমাজের কাছে বিবেচিত। জ্যোতি শিখেছে রূপ ক্ষণস্থায়ী, কিন্তু গুণ সেটা তো দীর্ঘস্থায়ী।
আলো কোনো নির্দিষ্ট রঙে বাঁধা নয়, যেখানেই মনের সত্য সেখানেই আসল আলো। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও।